শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্পলেন। গপ্পলেনের ট্রাফিক সিগন্যালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প। যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী, তেমনই অন্যদিকে থাকবে প্রেম, থ্রিলার, অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্পলেন। আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে। আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল গপ্পলেনে। আজকে গপ্পলেনে আপনারা শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্বমামার হায় হায়। সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়া আধুনিক বাংলা সাহিত্য যেন অসম্পূর্ণ। তাঁর জন্ম 1934 সালে 7 সেপ্টেম্বর। বাংলা ভাষায় এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক ও সাংবাদিক হিসাবে আমাদের অজস্র অবিস্মরণীয় রচনা উপহার দিয়েছেন। এছাড়াও তিনি লিখেছেন অজস্র কবিতা, যার বহু পংক্তি সাধারণ মানুষের মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি হয়েছে বহু সিনেমা। পেয়েছেন অকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার সহ আরও বহু পুরস্কার। আজকের গল্পে বিশ্বমামার ভূমিকায় সৌরভ পাত্র, বেলুর চরিত্রে অসিত নস্কর, বেলুর চরিত্রে দীপঙ্কর, মায়ের চরিত্রে তমালিকা ডাকুয়া, গল্প পাঠে এবং নীলুর চরিত্রে অঙ্কন শ্রী হালদার, সাউন্ড অ্যান্ড পাবলিসিটি ডিজাইন টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্বমামার হায় হায়। এবার অনেক দিন পর দেশে ফিরছেন বিশ্বমামা। 5 মাস তো হবেই। সাধারণত এত বেশি দিন তিনি বাইরে থাকেন না। পৃথিবীর নানান দেশে বক্তৃতা করতে যান, ফিরে আসেন 1-1.5 মাসের মধ্যে। অন্য দেশে বিশ্বমামা বেশি দিন থাকতে চান না, তার কারণ বাঙালি রান্না ছাড়া অন্য কোনো খাবার তার পছন্দ হয় না। কুমড়ো আর কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো আর কোনো দেশে পাওয়া যাবে না। পটলের দোরমাই বা অন্য দেশে কে তাকে তৈরি করে দেবে? বিশ্বমামা মাংস খান না একেবারেই। দমদম এয়ারপোর্টে আমরা কয়েকজন বিশ্বমামাকে আনতে গেছি। ওপারে ভিজিটার্স গ্যালারি থেকে দেখলাম বিশাল বিমানটা আকাশ থেকে নেমে মাটি ছুঁলো। একটু বাদেই সিঁড়ি দিয়ে নামতে লাগলো যাত্রীরা, কিন্তু বিশ্বমামা কই? কয়েকশো লোক নামলো, তবু বিশ্বমামাকে দেখা যাচ্ছে না। সবাই নেমে যাবার পরে সিঁড়ির মাথায় দেখা গেল একটা লম্বা লোককে। আমার মাস্তুতো দাদা বিলু বলল, ওই দেখ নাকেশ্বর ধপধপে। বিশ্বমামার আড়ালে আমরা তাকে এই নামেই ডাকি। তার সারা শরীরের মধ্যে নাকটাই প্রথম দেখা যায়। এত বড় নাকওয়ালা মানুষ বোধহয় আর কেউ দেখেনি। আর ওর গায়ের রঙটাও সাহেবদের মতো। অন্য যাত্রীদের কাঁধে ঝোলানো মোটা সোটা ব্যাগ, হাতে কত রকমের জিনিসপত্র। আর বিশ্বমামার সঙ্গে কিছুই প্রায় নেই, শুধু এক হাতে একটা ছোট্ট প্যাকেট, নাকি একটা কার্ডবোর্ডের বাক্স। 10 টাকার সন্দেশ কিনলে যেরকম বাক্স দেয় সেই রকম। সেই বাক্সটাকে উঁচু করে ধরে খুব সাবধানে আসছেন বিশ্বমামা। অন্যবারে বিদেশ থেকে তিনি আমাদের জন্য নানান রকমের চকলেট নিয়ে আসেন আর বড় বড় প্যাকেট ভর্তি ক্যান্ডি। এবারে সেসব কিছুই নেই। অন্য কোনো খাবার এনেছেন? এইটুকু বাক্সে কি আর খাবার থাকতে পারে? কাস্টমের জায়গা পার হতে বিশ্বমামার অনেকটা সময় লাগবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। শেষ পর্যন্ত বিশ্বমামা একটা ট্রলিতে সুটকেস নিয়ে বেরোলেন, এক হাতে সেই প্যাকেটটা উঁচু করে ধরা। আমাদের দেখে বিশ্বমামা একগাল হেসে বললেন, কিরে নীলু মিলু পিলু, তোরা সব কেমন আছিস? বিলুদা সুটকেসটা তুলে নিয়ে নিজের গাড়িতে রাখলো। আমাদের দিকে একবার চোখ টিপে মাথা নাড়ল। অর্থাৎ সুটকেসটা বিশেষ ভারী নয়।
এর আগে একবার ক্যানাডা থেকে বিশ্বমামা এক সুটকেস ভর্তি পাথর এনেছিলেন। সেই সুটকেস বইতে বিলুদার জিভ বেরিয়ে গিয়েছিল। আমার তক্ষুনি জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল যে বিশ্বমামার হাতের ওই প্যাকেটটায় কী আছে, কিন্তু মা বলে দিয়েছিল, হ্যাংলামি করবি না, বিশ্বকে দেখলেই চকলেট চাইবি না। তোরা বড় হয়েছিস, এখন একটু ভদ্রতা সভ্যতা শেখ। ভদ্রতা রক্ষা করবার জন্য অপেক্ষা করতে হবে বাড়ি পৌঁছানো পর্যন্ত। কিন্তু গাড়ি চলতে শুরু করতেই পিলু ফস করে বলে উঠল, বিশ্বমামা, তোমার ওই হাতের বাক্সটায় কি আছে? পিলু এখনো অনেক ছোট, ওর এখনো ভদ্রতা মানবার বয়স হয়নি। বিশ্বমামা বললেন, আগে বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ফসিলের কি সম্পর্ক? পিলুর মুখ শুকিয়ে গেল। আমি তাকালাম জানালার বাইরে। বিশ্বমামার স্বভাব এই, কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেবেন না, তার বদলে উল্টে অন্য একটা প্রশ্ন করে বসবেন। বিদঘুটে প্রশ্ন, হ্যাঁ বিদঘুটেই তো। ফসিল কাকে বলে তা আমরা সবাই জানি, কিন্তু তার সঙ্গে রবীন্দ্রনাথের কি সম্পর্ক থাকতে পারে? বিলুদা জিজ্ঞেস করলেন, বিশ্বমামা, তুমি তো এবারে সাহারা মরুভূমিতে ঘুরে আসবে বলেছিলে। বিশ্বমামা বললেন, আচ্ছা, আমাদের কাছাকাছি এই পশ্চিমবাংলার মধ্যে কি কি জঙ্গল আছে রে? এই প্রশ্নের উত্তরও গেল। আমি বললুম, সবচেয়ে কাছে সুন্দরবন। বিশ্বমামা বললেন, না, ওটা চলবে না, ওপারে অনেক মানুষ থাকে। আর আমি বললুম, মেদিনীপুরে আছে কাঁকড়াঝোড়, উত্তরবঙ্গে অনেকগুলো জঙ্গল আছে, এই চাপড়ামারি, গরুমারা, হলং। বিশ্বমামা বলল, হ্যাঁ রে বিলু, তোর পিসেমশাই বেঁচে আছেন? বিলু বলল, না, তিনি স্বর্গে গেছেন। বিশ্বমামা আবার জিজ্ঞেস করলেন, তার বাড়িটায় এখন কে থাকে? বিলু বলল, সেটা এখন এমনিই খালি পড়ে আছে। অনেকে বলে ওই বাড়িতে নাকি ভূত আছে। বিশ্বমামা বললেন, গুড, ভেরি গুড, ওই রকমই তো চাইছিলাম। চল ওখানেই যাব। বিলু বলল, এক্ষুনি? বিশ্বমামা বলল, না, এক্ষুনি তো যাওয়া যাবে না, আজকের দিনটা বাড়িতে থেকে কাল সকালেই বেরিয়ে পড়তে হবে। এ কথা শুনে আমি খুশি হয়ে উঠলাম। কলকাতায় বেশি দিন থাকতে আমার ভালো লাগে না, একটা কিছু অ্যাডভেঞ্চার হবে। বিলুদার পিসেমশাই ছিলেন পাগলাটে ধরনের মানুষ। ওর স্ত্রী মারা যাবার পর উনি বর্ধমানের জঙ্গলে কী সব নাকি তন্ত্র সাধনা করতেন। একেবারে গভীর জঙ্গলের মধ্যে বাড়ি, কাছাকাছি কোনো মানুষ নেই, তবে ওই বাড়িতে নাকি ভূত ছিল। বিশ্বমামা বৈজ্ঞানিক গবেষণা ছেড়ে হঠাৎ ভূত ধরতে চান নাকি, বিদেশ থেকে এসেই অমনি যেতে চান জঙ্গলে। বাড়িতে এসে বিশ্বমামা প্রথমেই তার হাতের প্যাকেটটা সাবধানে রাখলেন আলমারির মাথায়। তার সুটকেসের মধ্যে আমাদের জন্য কিছু টফি আর ক্যান্ডি এনেছেন বটে, বেশি না। ছোট প্যাকেটটায় কি আছে তা জিজ্ঞেস করতে বিশ্বমামা হেসে বললেন, মনে করো ঘোড়ার ডিম। পরের দিন ভোরের বেলা আমরা বেরিয়ে পড়লাম। বিশ্বমামা অনেক কি যন্ত্রপাতি সঙ্গে নিলেন। পৌঁছতে লাগলো 3 ঘন্টা। বর্ধমানের এই জঙ্গলটা তত বড় নয়, কিন্তু এক এক জায়গা খুব নিবিড়। বিলুদার পিসেমশাইয়ের বাড়িটা প্রায় ভাঙাচুর অবস্থায় পড়ে আছে, সব ঘরগুলো ধুলো ভর্তি। আমরা তালা খুলে খুলে ঢুকতে লাগলুম। এই রকম খালি ফেলে রাখা বাড়ির দরজা জানলা খুলে নিয়ে যায় চোরেরা, কিন্তু ভূতের ভয়েই বোধহয় চোরেরা এইদিকে আসে না। বিশ্বমামা বললেন, বাহ, কাছাকাছি অনেক গাছ আছে, তাতেই আমার সুবিধে হবে। 2টো ঘর সাফ করে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। চাল, ডাল আরও সব রান্নার জিনিসপত্র সঙ্গে আনা হয়েছে। বিলুদা রান্না করতে পারে। আর আনা হয়েছে কয়েকটা কাঁচা আম। কাঁচা আম পাতলা করে কেটে নুন দিয়ে খেতে খুব ভালোবাসেন বিশ্বমামা। সেই রকম একটা প্লেটে কাঁচা আম কেটে সাজিয়ে নিয়ে বিলুদা জিজ্ঞেস করলো, বিশ্বমামা, এবার দয়া করে বলবে তোমার ওই প্যাকেটটাতে কি আছে? বিশ্বমামা বললেন, ভূতেরা এখানে থাকলেও কোনো ক্ষতি নেই, ভূতেদের দাঁত থাকে না, তারা কামড়াতে পারবে না, ভূতেরা সব নিরামিষাশী, বুঝলে? বিলুদা বলল, কথা ঘোরাতে পারবে না, আমরা কেউ ভূত টুত মানি না। তুমিও ভূত ধরতে আসনি তা জানি, ওটাতে কি আছে আমাদের বলতেই হবে। কেন?
ঘোড়ার ডিমটা বুঝি পছন্দ হলো না? আমাদের কি ছেলে মানুষ পেয়েছো বিশ্বমামা? তোরা কেউ ক্যামেরা এনেছিস? আবার কথা ঘোরাচ্ছ। ঘোড়ার আবার ডিম হয় নাকি? হয় না, তাই না? সেই জন্যেই কিচ্ছু নেই বোঝাতে বাংলায় বলে ঘোড়ার ডিম। আচ্ছা, হাতির ডিম হয়? সবাই জানে হাতির বাচ্চা হয়। বাঘ, সিংহ, ঘোড়া, হাতি এদের কারোরই ডিম হয় না? এবার আমি বিদ্যে ফলাবার জন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর ডিম হয় না, বাচ্চা জন্মায় বললুম। বিশ্বমামা বললেন, আমি যদি বলি হাতির চেয়েও বড় কোনো প্রাণীর বাচ্চা হয় না, ডিম হয়? আমি মাথা চুলকে বললুম, হাতের চেয়ে বড় প্রাণী? তাহলে কি তিমি মাছ? বিশ্বমামা বললেন, চল চল বাগানে চল, আমার যন্ত্রপাতিগুলো সঙ্গে নে। বিলুদা বলল। সেগুলো গাড়িতে আছে, নামানো হয়নি। সবাই গেলাম গাড়ির কাছে। সেখান থেকে নামানো হলো অনেক জিনিসপত্র। একটা বেশ বড় ধরনের কাঁচের বাক্স দুহাতে তুলে বিশ্বমামা বললেন, এটা আমার বিশেষ আবিষ্কার, জানিস তো? একটা কাঁচের বাক্সকে আবার আবিষ্কার করার কি আছে কে জানে। সেটা নিয়ে বিশ্বমামা বাগানের এক জায়গায় বসালেন। বাক্সটার সঙ্গে জুড়ে দিলেন কয়েকটা মোটর, আরও কী সব যেন। সেই কাঁচের বাক্সটার একটা দরজা আছে, সেটাকে খুলে বিশ্বমামা রাখলেন তার সেই বহু মূল্যবান প্যাকেটটা। আমাদের দিকে তাকিয়ে বললেন, শোন, এবারে আমি গোবি আর সাহারা মরুভূমিতে কতকগুলি ফসিল দেখতে গিয়েছিলাম, সেটা তো জানিস। তারপর পিলুর দিকে ফিরে বললেন, বারাসোপোরাস টাগোরই। কি জানিস না? এক ধরনের ফসিল, ডাইনোসরের ফসিল। এটা পাওয়া গিয়েছিল গোদাবরী নদীর কাছে। ডাইনোসরেরা যেমন অতিকায় প্রাণী, সেরকম লেখক কবিদের মধ্যে অতিকায় মানে সবচেয়ে বড়কে রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজিতে বলে রবীন্দ্রনাথ টেগোর, তার থেকে টাগোরাই। রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে ওই ডাইনোসরের ফসিলের নাম রাখা হয়েছিল রবীন্দ্রনাথের নামে। এবার বিশ্বমামা খুব সাবধানে প্যাকেটটা খুললেন। আমরা হুমড়ি খেয়ে দেখার চেষ্টা করলাম। দেখে কিছু বোঝা গেল না। অনেকটা লম্বাটে চমচমের মতন একটা জিনিস, শক্তি করে ল্যাংচার মতো। কিন্তু সেটা যে খাবারের জিনিস নয় তা নিশ্চিত। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? বিশ্বমামা বললেন, এখনো বুঝলি না নীলু? এটা একটা ডিম। ডিম? যা, কি বলছো? ডিম কখনো লম্বা হয়? কেন কেন হবে না? কোন প্রাণীর ডিম? গোবি মরুভূমিতে ডাইনোসরের ফসিল অর্থাৎ জীবাশ্ম পাওয়া গিয়েছিল। সেটা দেখে বোঝা গিয়েছিল ওদের ডিম কেমন হয়। তারপর হঠাৎ এবার সুইজারল্যান্ডে ম্যাটারহর্ন পাহাড়ের বরফের মধ্যে এই ডিমটা আমি আবিষ্কার করেছি। বরফের অনেক নিচে ছিল, তাই এটা নষ্ট হয়নি, বুঝলি? খুব সম্ভবত এটা ফুটিয়ে বাচ্চা বের করা যেতে পারে। এই কাচের বাক্সটা দেখছিস, এটা হচ্ছে একটা নতুন ধরনের ইনকিউবেটর। এটার মধ্যে থাকলে শুধু যে ডিম ফোটানো যাবে তাই না, বাচ্চাটাকে অনেক তাড়াতাড়ি বড় করা যাবে। আমি চোখ বড় বড় করে বললাম, এটাতে ডাইনোসর জন্মাবে? ওরে সর্বনাশ! বিশ্বমামা বললেন, আরে ভয়ের কি আছে? ডাইনোসর আসলে কি বলতো? খুব বড় সাইজের টিকটিকি। একটা টিকটিকিকে 1000 গুণ বড় করে মনে মনে ভাব একবার। টিকটিকি কি মানুষকে কামড়ায়? বেশিরভাগ ডাইনোসর তো ঘাস পাতা এই সব নিরামিষ খেত। যেসব জন্তু নিরামিষ খায় তারা চট করে মানুষকে কামড়ায় না। এই ধর হাতির কথা, হাতি মানুষকে কখনো কামড়ায় না। মানুষ বেশি বিরক্ত করলে হাতি তাকে শুঁড়ে জড়িয়ে আছাড় মারে, এই আর কি। আমি বললাম, এখনকার পৃথিবীতে একটা বিরাট ডাইনোসর জন্মাবে, তা কি সম্ভব? বিশ্বমামা বলল, সম্ভব কি অসম্ভব তা একটু পরেই বোঝা যাবে। বিশ্বমামা এবার ইনকিউবেটরটা চালু করে দিলেন। তারপর অবিশ্বাস্য সব কাণ্ড ঘটতে লাগলো। 10 মিনিট বাদে ফট করে এই ডিমটা ফেটে গেল। ফাটার শব্দ হলো রীতিমতন।
আমরা ঝুঁকে দেখলুম তার মধ্যে কি একটা কিলবিল করছে। বিশ্বমামা আনন্দে চিৎকার করে বলে উঠলেন, বেঁচে আছে, বেঁচে আছে! ওরে নীলু, বেলু, তাড়াতাড়ি দেখ, চেয়ে দেখ, বেঁচে আছে! Miracle, আধ নীলু, ঘন্টার মধ্যেই miracle! সেই জিনিসটা মাথা তুলল, আবিষ্কার। ঠিক টিকটিকির মতনই মাথা। আরও আধ ঘন্টার মধ্যে সেটা আর একটু বড় হতে টিকটিকির বদলে মনে হলো গিরগিটি। বিশ্বমামা ফিসফিস করে বললেন, এটা ব্রন্টোসরাস। এরা খুব নিরীহ, সারা পৃথিবী চমকে যাবে নীলু। এটার জন্য হাওড়া স্টেশনের সাইজের একটা খাঁচা বানাতে হবে, বুঝলি? বিলুদা বলল, দেখ না কি হয়। সেই গিরগিটিটা ক্রমশ বড় হতে লাগলো, পিঠের দিকটা উঁচু হয়ে গেল আর ল্যাচটা লম্বা হলো অনেকখানি। এক সময় সেই প্রাণীটার মাথা ঠেকে গেল কাঁচের বাক্সটার ভেতরে। আমি জিজ্ঞেস করলাম, ও কি আরও বড় হবে? ওর মধ্যে কি করে বড় হবে? বিশ্বমামা বললেন, ব্রন্টোসরাস কাঁচের বাক্সটা ফাটিয়ে ফেলবে। পিলু ভয় পেয়ে বলল, ওরে বাবা, আমি পালাচ্ছি পালাচ্ছি। এরপরেই অদ্ভুত একটা ব্যাপার হতে লাগলো। সেই প্রাণীটা আরও বড় হওয়ার বদলে ছটফট করতে লাগলো কাঁচের বাক্সের ভেতর, যেন ওর খুব কষ্ট হচ্ছে, গায়ে যেন কিছু ফুটছে। যন্ত্রণায় গড়াগড়ি দিল কয়েকবার। বিশ্বমামা ইনকিউবেটরে ইলেকট্রনিক চার্জ বন্ধ করে দিলেন। প্রাণীটা তবু গড়াগড়ি দিতে দিতে কুঁকড়ে যেতে লাগলো। পিলু বলল, এই ছোট যাচ্ছে, আবার ছোট হয়ে গেল। সত্যিই তাই, কুকড়ে মুকড়ে ছোট হতে হতে সেটা আবার একটা টিকটিকির মতন হয়ে গেল। বিশ্বমামা হতাশভাবে বললেন, বিবর্তনবাদ, বিবর্তনবাদ। বিশ্বমামা হতাশভাবে বললেন, এখনকার পৃথিবীতে আর ডাইনোসর জন্মাতে পারবে না। সব ডাইনোসর টিকটিকি হয়ে গেছে রে। আমরা এত অবাক হয়ে গেছি যে কেউ আর কথাই বলতে পারছি না। বিশ্বমামা আবার আর্তনাদ করে বললেন, আরে তোরা ক্যামেরা আনলি না, ছবি তুলে রাখলি না? অনেকটা বড় হয়েছিল তো, সবাইকে ছবি তুলে দেখাতাম। হায় হায়, আমার পোড়া কপাল, নোবেলটা হাত থেকে মিস হয়ে গেল। তোমার মনে ছিল না? ও বাবা গো! ক্যামেরা ছিল বিলুদার গাড়িতে, কিন্তু আমার সে কথা মনেই পড়েনি। সত্যি একটা টিকটিকির মতো প্রাণী বড় হতে হতে ডাইনোসরের মতো চেহারা নিচ্ছিল। কেউ কি এ কথা বিশ্বাস করবে? ছবি তোলা হলো না বলে বিশ্বমামা মাথা চাপড়ে চাপড়ে হায় হায় করতে লাগলেন। হায় হায় হায়, সবাইকে দেখাতাম তো ছবিটা। ও বাবা গো, এত বড় আবিষ্কার! হায় গো, আমার কপাল। শুনলেন আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিশ্বমামার হায় হায়। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।